আমরা এখন প্রভাবক বা অনুঘটক নিয়ে কাজ করব। তো আমাদের প্রভাবক বলি বা অনুঘটক বলি, এগুলো কিন্তু এর ইংলিশ নামটা কিন্তু কাজে লাগে, মানে ক্যাটালিস্ট যে ইংলিশ নাম সেটা কিন্তু কাজে লাগে, এবং অ্যাডমিশনে বা বোর্ডে বলো এমসিকিউতে প্রচুর কাজে লাগে। তো আমরা ডিটেলস পড়বো এবং ভালো করেই পড়বো। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রভাবকের আরেকটা নাম আমি অনুঘটক লিখছি এবং ইংলিশ নামটা ক্যাটালিস্ট লিখছি। ইংলিশ নাম কিন্তু লাগবেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রভাবকগুলো সলিড হতে পারে, লিকুইড হতে পারে বা গ্যাসীয় হতে পারে। উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে কাজে লাগবে। এবং এই প্রভাবক নিয়ে সর্বপ্রথম কে ধারণা দিয়েছিল এটা নিয়ে মত পার্থক্য আছে। যেমন কেউ বলছে 1835, কেউ বলছে 1800, কেউ বলতে কি একজন মানুষই অবশ্য করছে যার নাম বার্জেলিয়াস। বার্জেলিয়াস বলছে, মানে এই প্রভাবক সম্পর্কে প্রথম ধারণা দিছে। কারো মতে 1835, কারো মতে 1836। যেমন 1835 নিয়ে কাজ করছে কে? লিঙ্কন স্যার। আর 1836 নিয়ে কাজ করছে কে? সঞ্জিত স্যার, জয়নাল আবেদিন স্যার, হাজারি স্যার। এখানে কোনো তথ্য আমি পাই নাই উনার বইয়ে। তাহলে প্রভাবক কি? প্রভাবক হচ্ছে তোমার এক ধরনের পদার্থ বা রাসায়নিক পদার্থ যা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে বা কমাইতে পারে, কিন্তু বিক্রিয়ার পরে সে যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ তার ভরের কোনো চেঞ্জ হবে না, কোনোভাবেই হবে না। যেমন একটা উদাহরণ তোমাকে আমি দিচ্ছি, আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। যেমন 9-10 একটা 11 অধ্যায়ে বিক্রিয়া আমরা করি, কিন্তু CH2 ডাবল বন্ড CH2 আমরা হাইড্রোজেন যখন সংযোজন করি, সাধারণত নিকেল নিয়ে কাজ করা হয় এবং 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বা মতান্তরে কেউ কেউ 180 থেকে 200 বলে, একাধিক বই ঘাটাঘাটি করলে এগুলোই পাওয়া যায়। এবং এখানে আমাদের তৈরি হয় ইথেন তৈরি হয়। আচ্ছা, এই যে একটা প্রভাবক দেখতে পাচ্ছি নিকেল, বিক্রিয়ার পরেই নিকেল কিন্তু নিকেলের জায়গায় থাকবে, এর ভর যা ছিল তাই থাকবে। এবং আমরা যখন মৌলের পর্যাবৃত্ত অধ্যায় পড়ছি তখন দেখছিলাম এটা একটা অবস্থান্তর মৌল, মনে আছে কি? তাহলে বোঝা গেল অবস্থান্তর মৌলগুলো সাধারণত কি হয়। আমরা সেই সময় একটা টেকনিক দিছিলাম, প্রভা রঙিন জামা পরেছে। প্রভা মানে প্রভাবক হিসেবে কাজ করে অবস্থান্তর মৌলগুলো, এই যে প্রমাণ একটা হয়ে গেল। তাহলে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এদের ভর অপরিবর্তিতই থাকে। তাহলে এখানে ভাষাটা দেখো, যেসব পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বা বেগ বা হার বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, কিন্তু বিক্রিয়া শেষে উক্ত পদার্থের ভর এবং রাসায়নিক সংযুক্তি তোমার অপরিবর্তিত থাকে বা চেঞ্জ হয় না, তাদেরকে আমরা প্রভাবকও বলতে পারি বা অনুঘটক এই শব্দটাও বলতে পারি। প্রভাবক বা অনুঘটক দুটোই পাওয়া যাবে। এবং প্রভাবকের এই কাজটাকে মানুষ প্রভাবন বলে, প্রভাবন বা অনুঘটন যেটা বলে। তাহলে দেখো প্রভাবকের কাজকে প্রভাবন বা অনুঘটন বলে, জ্ঞানমূলক। মানে এগুলো আমি ক নাম্বার লিখে দিলাম এখানে। তো সারা মানে আমরা পড়ে যাবো তো প্রভাবক কি জিনিস বা কাকে বলে, কিন্তু এটা না এসে দিয়ে দিছে প্রভাবন। আর তুমি প্রভাবনের সংজ্ঞা চাইছে, প্রভাবকের সংজ্ঞা মারে দিছো, হবে না। তাহলে কি প্রভাবনের সংজ্ঞা আরো সহজ, প্রভাবকের কাজটাই প্রভাবন। ওকে, এরপরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা এখানে সুন্দর করে বলা হয়েছে। প্রভাবক বিক্রিয়ার হার মানে আর কি, বিক্রিয়ার হারকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে, কিন্তু হার ধ্রুবককে প্রভাবিত করতে পারে না। এটা এক ধরনের এমসিকিউ, এটা এক ধরনের এমসিকিউ, কাজে লাগবে। আর উপরের সংজ্ঞাটা জ্ঞানমূলক, মানে ক নাম্বারে কাজে লাগবে। এরপরে প্রভাবকের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এখন দেখো প্রভাবকের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য দেখো, প্রভাবক বিক্রিয়ার হার মানে আর বাড়াতে পারে অথবা, কিন্তু বিক্রিয়া শুরু বা সমাপ্তিতে তার কোনো ভূমিকা নাই। তারপরে বিক্রিয়া সে শুরু করতে পারে না, বিক্রিয়া শুরু করতে পারে না, শেষও করতে পারে না। বিক্রিয়া শুরু হওয়ার পরেই তার কাজ শুরু হবে, সে বিক্রিয়াটা কমাবে না বাড়াবে গতিটা, তখন সেটা বোঝা যাবে। তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দুইটা কথা বলা হয়েছে, যে বাড়াতে পারে হার, কমাতেও পারে, এবং এরা শুরু বা শেষ করতে পারবে না। ওকে, 2 নাম্বার, নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক বিদ্যমান, অর্থাৎ প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট। এখন এখানে আমি নিকেল প্রভাবক না দিয়ে যদি এখানে আয়রন প্রভাবক দিতাম, মনে করো এখানে আয়রন প্রভাবক দিচ্ছি, তাহলে কিন্তু ঘটনাটা ঘটবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে এর জন্য নিকেল প্রয়োজন, নিকেলই দিতে হবে। অথবা আমাদের একটা পরিচিত বিক্রিয়া কথা চিন্তা করি না, এটা হচ্ছে ওই যে তোমার N2+3H2 এর যে বিক্রিয়াটা, ওইখানে কি নিছিলাম রে? আয়রন নিছিলাম না? সেখানে তুমি প্লাটিনাম দাও, সেখানে তুমি নিকেল দাও, হবে না তো? তাহলে এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম প্রভাবক থাকতে পারে। এই কারণে বলা হয়েছে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক বিদ্যমান এবং প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট। উচ্চতর দক্ষতামূলক বা এমসিকিউ গুলোতে বৈশিষ্ট্যগুলো কাজে লাগবে, আগাম বলে দিলাম কিন্তু। এরপরে 3 নাম্বারটা দেখো, বিক্রিয়া শেষে রাসায়নিক গঠন বা সংযুক্তি
কমা ভরও লিখছি অবশ্য, এদের কিন্তু চেঞ্জ মানে তোমার চেঞ্জ হয় না বা অপরিবর্তিত থাকে। জি, এরা বিক্রিয়া শেষে অপরিবর্তিতই থাকে। আচ্ছা, যখন জৈব রসায়ন পড়বো তখনও কিন্তু একটা প্রমাণ পাওয়া অবশ্য যে প্রভাবক আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না। একটা পর যখন ক্রিয়া কৌশল পড়বো জৈব রসায়নে তখন পাবা এগুলা। এরপরে 4 নাম্বার, প্রভাবন ক্রিয়া সম্পাদনের জন্য, প্রভাবন ক্রিয়া মানে কি, প্রভাবকের যে কাজটা ওইটাকে প্রভাবন ক্রিয়া বলা হচ্ছে, সম্পাদনের জন্য সামান্য পরিমাণ প্রভাবকের উপস্থিতি যথেষ্ট। এটা আবার কেমন কথা? প্রভাবক বেশি লাগবে না তো, ভালো তরকারি বেশি লাগে না, অল্পতেই ভালো লাগে। এই কারণে প্রভাবক যে কাজটা করে সেটা হচ্ছে অল্প একটু দিলেই ও কাজ করে ফেলে, বেশি দেওয়ার প্রয়োজন হয় না। হয়তো বইয়ের ভাষায় সূক্ষ্ম শব্দ থাকতে পারে, কিছু কিছু জায়গায় সূক্ষ্ম শব্দ থাকতে পারে, আমরা হয়তো সূক্ষ্ম জায়গায় সামান্য শব্দ, সামান্য মানুষ বলছে বিধায় আমি বলতেছি। এরপরে 5 নাম্বার, প্রভাবক কিন্তু মানে অ্যাক্টিভেশন এনার্জি, বাংলা সক্রিয়ণ শক্তি বাড়াতেও পারে কমাতেও পারে। বাড়ায় কে, এটা আমরা অবশ্যই জানবো বা অলরেডি দেখে আসছি বোধহয়, যে ধনাত্মক প্রভাবক ইউজ করলে কি হয় আর ঋণাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়। তো প্রভাবক অ্যাক্টিভেশন এনার্জি বাড়াতে পারে কমাতেও পারে এবং এইভাবে কাজ করে সে বিকল্প পথ সৃষ্টি করতে পারে বিক্রিয়ার। এরপরে 6 নাম্বার, প্রভাবক মূলত অবস্থান্তর মৌল। জি, নিকেল টিকেল আয়রন টায়রন বা প্লাট এগুলা তো তোমার অবস্থান্তর মৌলই। প্রভাবক মূলত অবস্থান্তর মৌল এবং তার যৌগ সমূহ। এছাড়াও অষ্টক অপূর্ণ টাইপের যৌগগুলো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। একাধিক বইয়ের তথ্য এখানে অ্যাড করা হয়েছে, একটা বইয়ে কিন্তু এই তথ্যগুলো পাবা না। এরপরে 7 নাম্বারের তথ্য দেখো, তাপমাত্রা পরিবর্তনে প্রভাবন ক্রিয়া প্রভাবিত হতে পারে, এই কথাটা মাথায় রাখবো। এরপরে 8 নাম্বার, সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে নাকি পারে না। কেমন কথা? সাম্যাবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। আচ্ছা, শুধুমাত্র সাম্যাবস্থা অর্জনকে দ্রুত বা মন্থর মানে স্লো করতে পারে। আশা করি বুঝি নেই। ওকে, আমরা এখন কাজ করব। আমরা এখন এটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমে বলে নিচ্ছি, আমরা অল্প পড়বো না, ডিটেলস পড়তে হবে। যেমন এই উদাহরণটা আবারও লিখি, CH2 ডাবল বন্ড CH2, আমি হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেন দেওয়ার পরে আমাদের যেটা হবে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিলাম, অথবা 180 থেকে 200 দেওয়া যাইতো। এখানে তোমার ইথেন তৈরি হবে। আচ্ছা, তো এইখানে মনে করো যে প্রাথমিক অবস্থায়, এখানে কি লিখবো আমি, প্রাথমিক অবস্থায় মনে করো এটা আছে 100%, মনে করো এটাও আছে 100%, তখনও বিক্রিয়া শুরু হয়েই নেই, 0%, মানে উৎপন্ন, যেহেতু বিক্রিয়া শুরু হয়নি প্রাথমিক অবস্থায়, তাহলে উৎপাদ পাওয়া যাবে না, এটাই তো। আবার যদি এখানে সাম্য অবস্থায় লিখি, আমি সংক্ষেপে লিখলাম সাম্য অবস্থায় আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা পরে আছে 60%, এখানে এটাও পরে আছে, সরি 40%, এটাও পরে আছে 40%। বোঝা গেল এটার 60% এটার 60%-এর সাথে বিক্রিয়া করছে, বোঝা গেল আর কি। এটার মানে এই যৌগটার 60%, এই যৌগটার 60%-এর সাথে ঘটনা ঘটায় এই পাশে 60% বানাই দিছে ওরা। এটার 60%, এটার 60%-এর সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে উৎপাদ 60% কিছু একটা হবে। এখনো আমি এখানে প্রভাবক ইউজ করিনি, ধরে নিলাম 100% থেকে 40% হতে আমাদের টাইম লাগলো 10 মিনিট, ধরে নিলাম আমি। এরপরে এই বিক্রিয়াটাকে আমি কপি করব, আবার CH2 ডাবল বন্ড CH2 H2 এবং সেম তাপমাত্রা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং তৈরি হচ্ছে ইথেন তৈরি হচ্ছে। এবার এখানে আমি এই জিনিসটা ইউজ করলাম। এবার তাহলে আবারও আমি লিখবো প্রাথমিক অবস্থায় ধরে নিলাম এটা 100% ছিল, এটাও 100% ছিল, বিক্রিয়া যেহেতু শুরু হয়নি 0%। সাম্যাবস্থায় যেটা দেখতে পাচ্ছি এটা পরে আছে 40% পরে আছে, এটাও 40% পরে আছে, এখানে 60% তৈরি হয়েছে। ব্যাখ্যা সেই আগের মতো, এখানকার 60%-এর সাথে বিক্রিয়া করে 60% উৎপাদ তৈরি করবে। তাহলে পার্থক্য কোথায় হলো? পার্থক্য এইটাই। ধরে নিলাম এটা করতে আমার সময় লাগলো 2 মিনিট। তাকাইতে হবে, লেখালেখি পরে করিও, তাকাও। এই বিক্রিয়াটা করতে কতক্ষণ সময় লাগছে, আর এটা করতে লাগলো। এবার ভাষাটা দেখো, সাম্যাবস্থার কোনো পরিবর্তন সে ঘটাতে পারে না, এরকম ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। শুধুমাত্র সাম্যাবস্থা যে অর্জন করবে তার গতিটাকে বাড়াতে পারে অথবা
কমাতে পারে, তবে এই উদাহরণে কমানো অবশ্য বাড়াইছে। দেখো যখন আমি প্রভাবক ইউজ করছি তখন এর হার বাড়াইছে, তো বোঝা গেল এটা বোধহয় ধনাত্মক প্রভাবক। বোঝা গেল ধনাত্মক প্রভাবকের কাজ কি, বিক্রির হারটাকে বৃদ্ধি করে। বিক্রির হার বাড়ালে তোমার টাইম কম লাগবে, তো টাইম এখানে কম লাগছে। আমাদের এই ব্যাখ্যা জীবনও কাজে লাগবে না। কাজে লাগবে কি, এই যে 8টা পয়েন্ট লিখছি আমি, এই 8টা পয়েন্ট বুঝলেও পড়বা, না বুঝলেও পড়বা এমসিকিউ এর জন্য। আমরা এখন প্রভাবকের প্রকারভেদ নিয়ে কাজ করব। মূলত প্রভাবককে প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে বা কাজের উপর ভিত্তি করে 4টা অংশে ভাগ করা যায়: ধনাত্মক, ঋণাত্মক, আবিষ্ট, অটো। এই কয়েকটা মোটামুটি 4টা ধাপে ভাগ করা যায়। এছাড়াও আরো কিছু আছে, যেমন প্রভাবক বিষ আছে, প্রভাবক সহায়ক আছে। আবার ভৌত অবস্থার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে সমসত্ব প্রভাবক, অসমসত্ব প্রভাবক। প্রত্যেকটা আইটেম ডিটেলস জানতে হবে যদি তুমি ফাইনালি যুদ্ধে সাকসেস হতে চাও, মানে ডিটেলস পড়তে হবে, মেইন কথা হচ্ছে এটা। তো আমরা শুরুতেই কাজের উপর ভিত্তি করে বা প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে 4টা অংশে ভাগ করলাম। তো আমরা যদি দেখি একটু, কাজের উপর ভিত্তি করে হাজারি স্যার বলছে, আর প্রভাবকের প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের লিঙ্কন স্যার বলছে। কয়টা অংশে ভাগ করা যায়? 4টা অংশে। আমরা ধীরে ধীরে পড়বো কিন্তু। পজিটিভ মানে ধনাত্মক, ঋণাত্মক, তারপরে তোমার অটো বা স্বপ্রভাবক বা স্বয়ংক্রিয় প্রভাবক, এবং আরেকটা হচ্ছে তোমার আবিষ্ট প্রভাবক। তো প্রথমে আমরা ধনাত্মক প্রভাবক নিয়ে কাজ করব। তো চেহারা দেখে বোঝা যাচ্ছে বিক্রির হার যে বাড়াবে সেই ধনাত্মক প্রভাবক। তো দেখো এখানে সংখ্যা আমি লিখছি যে বিক্রির হার বাড়াবে, যে বাড়াবে সেই ধনাত্মক প্রভাবক। তো এখানে বেশ কিছু উদাহরণ লেখা হয়েছে, যেমন MnO2 লেখা হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, খনিজ অ্যাসিড, ইউরিয়াস। তো ইউরিয়াস হচ্ছে জৈব প্রভাবক, যেটা আমরা এনজাইম একসময় পড়বো। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে MnO2টা, যদি আমার কথা শুনো আর কি, তাহলে এটা 3 স্টার দিলাম, মানে পরীক্ষায় MnO2 আসবে, ওই ইউরিয়াস খনিজ অ্যাসিড আসার সম্ভাবনা কম। তো এখানে বেশ কিছু উদাহরণ লেখা হয়েছে, দেখো 4টা উদাহরণ লিখছে বোধহয়। যে এই 1 নম্বর বিক্রিয়াটা খুবই পরিচিত, যেহেতু আমরা পরিমাণগত রসায়নে পড়ছি। পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যখন হিট দিব, পটাশিয়াম ক্লোরাইড হবে, অক্সিজেন হবে, এবং খুবই সামান্য পরিমাণ হবে, ধীরে ধীরে হবে। যখনই এটার সংস্পর্শে আসবে, এটা দিব আমি, তখনই দেখবো যে তাড়াতাড়ি অক্সিজেন এগুলো তৈরি হচ্ছে। তার মানে বোঝা গেল MnO2 একটা ধনাত্মক প্রভাবক। এরপরে দেখো এখানে সুক্রোজ বা চিনি যেটাকে বলে, আমরা যখন সুক্রোজকে আদরে বিশ্লেষণ করব তখন কিন্তু দেখবো এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সংক্ষেপে লিখলাম C6H12O6, সংকেত কিন্তু একই। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে। তো এই যে জিনিসগুলো খনিজ অ্যাসিডের প্রভাবক হিসেবে কাজ করে এখানে, এবং এই খনিজ অ্যাসিডটা ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করবে। এরপর 3 নাম্বার দেখো এখানে কি NH2CO NH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়াকে যখন আমরা আদরে বিশ্লেষণ করব পানি দিয়ে, তখন আমাদের অ্যামোনিয়া হবে এবং কার্বন ডাই অক্সাইড হবে। যদি আমি জৈব প্রভাবক ইউরিয়াস ব্যবহার করি তাহলে হয়তো সেগুলো একটু তাড়াতাড়ি হবে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আমরা উদাহরণ দিয়ে এই কথাটা মনে রাখবো। আমরা 1 নাম্বারটা VVVVI বেশি করে দিব। এরপরে 4 নাম্বার একটা উদাহরণ লিখছি যে 2H2 আর O2 মিলে তৈরি হচ্ছে পানি। এই ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার জন্য প্লাটিনামটা ইউজ করা যেতে পারে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ইথানল CH3CH2OH, ইথানলকে যদি আমরা খোলা পরিবেশে মনে করি এখানে রেখে দিলাম, কিছুক্ষণ পর তো নাকি সময় লাগে, কয়েক ঘন্টা পর বা কয়েক দিন পর দেখবো যে ওই ইথানলটা টক টক একটা ভাব চলে আসবে। তার মানে এই জিনিসটা পরিবেশের এর সাথে জারিত হবে। এই পরিবেশে আছে না, জারিত হয়ে ঘটনা ঘটাই ফেলবে। ঘটনা ঘটা মানে কি রে? CH3COOH, এই ঘটনা ঘটাই ফেলবে, একটা অম্লীয় টাইপের হবে। ঠিক আছে, কয়েকদিন লাগতে পারে, তারা কয়েকদিন লাগতে পারে টক হতে কয়েকদিন লাগতে পারে। এবার শেষ করতে দাও, এটাই নিব আমি, এটাই পরিবেশে থাকবে। এবার ওই যে প্লাটিনাম তার আছে না, প্লাটিনাম তারকে একটু গরম গরম করে দিব ওইখানে, মুহূর্তের মধ্যে দেখবা যে এটা হয়ে গেছে। প্লাটিনাম তার বোঝা গেল একটা ধনাত্মক প্রভাবক, বোঝা গেল আর কি। তাহলে আমরা কি দেবো এখানে? গরম, মানে হট না কি দেবো বলো? আচ্ছা গরম টরম লিখি, গরম। যদি প্লাটিনাম তার নেই তাহলে এটাই তৈরি হবে। তবে এখানে আমি দ্রুত হয়তো লিখতে পারি একটু, নাকি দ্রুত লিখতে পারি? দ্রুত, হ্যাঁ। তাহলে বোঝা গেল প্লাটিনাম একটা ধনাত্মক প্রভাবক। আর যদিও আমরা দেখে আসলাম এই জিনিসগুলো, তো আমাদের কিন্তু কাজে লাগবে MnO2টা কাজে লাগবে। কথা কি বুঝতে পারছো? আমরা এখন ঋণাত্মক প্রভাবক নিয়ে কথাবার্তা বলবো। তো ঋণাত্মক প্রভাবক মানে বুঝতেই পারতেছি যে এখানে বিক্রিয়ার হার কমে যাবে,
তো এখানে আমি ঋণাত্মক প্রভাবকের ইংলিশ নামগুলো লিখছি। তো সবাই বলবে নেগেটিভ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু কিছু কিছু বই যখন ঘাটাঘাটি করবা তখন দেখবা রিটার্ডার এই শব্দ পেতে পারো, বা ঋণাত্মক, বা ইনহিবিটর, এটা কিন্তু এই INHI, এটা কিন্তু HIBITOR, ইনহিবিটর, ক্যাটালিস্ট। তাহলে নেগেটিভের পরিবর্তে ওই সিনোনিম শব্দগুলো থাকতে পারে। আর আমরা কি বলছিলাম, ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হারকে বাড়ায়, আর ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হারকে কমায়, আরটাকে কমায় ফেলে। ওকে, তো ঋণাত্মক প্রভাবকের বেশ কিছু উদাহরণ লিখছি এখানে, যেমন ফসফরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, ইথানল, সোডিয়াম বেনজয়েট, এনিসল। অনেকেই এটাকে মানুষ পেজেস দিয়ে মনে রাখে, PAGES, পেজেস মানে কি বলতো, ফসফরিক অ্যাসিড। পি মানে কি বলতো রে, ফসফরিক অ্যাসিড। এ মানে কি বলতো, অ্যানিসল। জি মানে কি বলতো, গ্লিসারিন। আর ই মানে বলতো ইথানল। আর এস মানে বলতো সালফিউরিক অ্যাসিড। তো মোটামুটি কিন্তু প্রত্যেকটাই মিলে গেছে। মিলে গেছে কিনা বলতো। আর সোডিয়াম বেনজয়েট যেটা, সেটা এক্সট্রা ভাবে মনে রাখলে একটু সমস্যা কি, এটা টেকনিক দিয়ে মনে রাখলে তুমি পেজেস দিয়ে। সোডিয়াম বেনজয়েট আছে সব বইয়েতে, এগুলো এত কিছু থাকবে না। আচ্ছা, তো একটু পরিচিত হই আমরা গ্লিসারিনের সংকেত যারা আমরা জানি একটু বলি, যে CH2OH, CHOH এবং CH2OH, যেগুলো আমরা বিভিন্ন সময় জানি, ঠিক কিনা? তারপরে ইথানল তো জানি, সোডিয়াম বেনজয়েট তো মোটামুটি চিনি, চেনো কি? সোডিয়াম বেনজয়েট চিনো কিন্তু, কারণ COOH হলে বেনজোইক অ্যাসিড, আর এইচটা বাদ দাও, সোডিয়াম বেনজয়েট, এইটাও যা এটাও তা, একই কাহিনী। জি, এরপর আমরা এনিসল লিখছি। আবার এনিসল আবার কি, মিথক্সি বেনজিন, অর্থাৎ এটা হবে এরকম, এরকম হবে OCH3, এই অংশটাকে বলে মিথক্সি গ্রুপ। হ্যাঁ, এই অংশটাকে বলে মিথক্সি গ্রুপ, মিথক্সি। জি, মিথক্সি। এগুলো কিন্তু জৈব যৌগে পাবা, জৈব যৌগে পাবা মিথক্সি গ্রুপ। তো মিথক্সি বেনজিন অনেকেই বলে থাকে, বা এনিসল বলে থাকে অনেকেই, বলে কোনো অসুবিধা নাই। তো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম কথাবার্তা। আমরা তো একটু হলেও জানি যে হার কমাবে। তো এখানে সোডিয়াম বেনজয়েট, এখানে একটা বাংলা কথা লেখা হয়েছে যে খাদ্যদ্রব্য ও বীজ সংরক্ষণের সময় এই সোডিয়াম বেনজয়েটটাকে ইউজ করা হয়। মনে রাখবো একটু কষ্ট করে, কি আর করার। তো আমরা একটু 1 নাম্বার উদাহরণে চলে আসি। যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া, মানে স্বাভাবিক অবস্থায় কিন্তু ভেঙে যাচ্ছে, 2 অণু পানি 1 অণু অক্সিজেন, স্বাভাবিক প্রক্রিয়া, আমরা রুম টেম্পারেচারে, কিন্তু সেখানে যদি আমরা ফসফরিক অ্যাসিড দেই অথবা সালফিউরিক অ্যাসিড দেই, কিছু বইয়ে হয়তো ফসফরিক অ্যাসিড লিখছে, কিছু বইয়ে হয়তো এটা লিখছে, আমরা দুটো এক জায়গায় করে দিলাম। ইউজ যদি করি তাহলে আবার স্বাভাবিক অবস্থা যে ছিল বিয়োজনটা, এর যে বিয়োজনটা এবার স্বাভাবিক হবে না, অনেক কমে যাবে, ধীর হবে, স্লো হবে, মন্থর হবে। তাহলে বোঝা গেল এই লোকগুলোর বিক্রিয়ার হারটাকে কমাই দিচ্ছে, তাহলে এরাই হবে ঋণাত্মক প্রভাবক। তাই তো লিখছি আমি ফসফরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, কথা তো ঠিকই আছে। ওকে, এরপরে দেখো এখানে যদি আবার সূর্যালোক ইউজ করি তাহলে ফির বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে এবং দ্রুত বিয়োজন হবে, মানে হার বৃদ্ধি পাবে। বোঝা গেল এটা ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে, আর এই অংশটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে, ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে। আর সূর্যালোকটা আমরা বলতেই পারি ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে। জাস্ট নমুনাটা বোঝানোর জন্য আমি কাজটা করলাম। এরপর 2 নম্বরে আসি, CH3, এটার নাম কি বলতো, ক্লোরোফর্ম। ক্লোরোফর্মে যখন আমরা জারণ করব সূর্যালোকের উপস্থিতিতে, তখন কিন্তু আমাদের কার্বনিল ক্লোরাইড, এটাকে কিন্তু কার্বনিল ক্লোরাইড বলা হয়, বা ফসজিন গ্যাস মানুষ যেটাকে বলে। তারপরে HCl তৈরি হয়। আর এই ফসজিন গ্যাসটা একটা বিষাক্ত গ্যাস, আমি আবারও বলতেছি, ফসজিন গ্যাস বিষাক্ত গ্যাস। নিচের কোনটি ফসজিন গ্যাসের সংকেত খুব কাজে লাগে, কোথায়, জৈব রসায়ন অধ্যায়ে কাজে লাগে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সূর্যালোক যখন ইউজ করব, এটা তো হবেই সুন্দর, মানে ভালো করে হচ্ছে বিক্রিয়াটা। এবার সূর্যালোকের পরিবর্তে যখন আমি ইথানল ইউজ করব, তখন আবার বিক্রিয়ার হারটা কমে যাবে। তাহলে বোঝা গেল ইথানল একটা ঋণাত্মক প্রভাবক। ওকে, এরপরে চলে আসো 3 নম্বর উদাহরণে, সোডিয়াম সালফেট না সালফাইড। সোডিয়াম সালফাইড অক্সিজেন। আচ্ছা দেখো, আমরা যখন জারণ বিজারণ পড়ছিলাম, পুরাতন মতবাদ, অক্সিজেন যুক্ত হলে জারণ বলছিলাম, মনে আছে কারো? পুরাতন মতবাদ। তাহলে এই লোকটা জারিত হবে, এই লোকটা জারিত হয়ে সোডিয়াম সালফেটে কনভার্ট হবে, এবং সেটা খুব ধীর গতিতে হবে। কেন? কারণ এখানে আমি কি ইউজ করছি, গ্লিসারিন ইউজ করছি। গ্লিসারিনের কাজ কি সেটা তুমি ভালো করেই জানো, সেটা হচ্ছে বিক্রিয়ার হারটাকে কমায় ফেলবে। এটা একটু মাথায় রাখতে হবে। যদি গ্লিসারিন না নেই তাহলে তো স্বাভাবিক একটু দ্রুত গতিতে হবে।
এরপর 4 নাম্বার চলে আসো, বনস্পতি, ঘি ও ভোজ্য তেলের পচন ক্রিয়া রোধ করার জন্য এনিসল ইউজ করা হয়, এমসিকিউ। এরপরে 5 নাম্বার, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন ইত্যাদির উপস্থিতিতে এনিসলের বিয়োজন হ্রাস ঘটে। প্রশ্ন, এতগুলো কি মনে রাখা যায়? এমন হচ্ছে না, এতগুলো মনে রাখার দরকার নেই। তাহলে মনে রাখবো কি? তাহলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে তুমি 1 নাম্বারের এই অংশটুকু মনে রাখবা, এই সূর্যালোকের দরকার নেই। স্বাভাবিক প্রক্রিয়া 25 ডিগ্রি হলে স্বাভাবিক হচ্ছে, আর যখন এগুলো ইউজ করতেছি তখন স্লো হচ্ছে, এটা মাথায় রাখবা। পাশাপাশি তুমি যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে 3 নাম্বারটা, 1 নাম্বারটা ভিভিআই দিয়ে দিলাম, 3 নাম্বারটা ভিভিআই দিও, এবং একটু বুঝিয়ে নিও তুমি ফির। যদি গ্লিসারিনটা না দেই তাহলে দ্রুত গতিতে হবে, আর গ্লিসারিন যদি দেই তাহলে স্লো হবে, এটা একটু বুঝে নিতে হবে। এই হলো ঋণাত্মক প্রভাবকের বিষয়। আমরা অলরেডি কিন্তু ধনাত্মক ঋণাত্মক পড়েই আসলাম। তো যেহেতু আমরা সক্রিয়ণ শক্তির ওইখানে ধনাত্মক আর ঋণাত্মক প্রভাবকের একটা প্রয়োগ দেখাইছিলাম, এখানে আর তেমন আমি সময় নষ্ট করবো না, হালকা পাতলা দেখাচ্ছি। যেমন এখানে ছিল বিক্রিয়ার ধারা বা বিক্রিয়ার অগ্রগতি বা অগ্রগণ্য যেটা বলে আর কি, আর এটা বিভব শক্তি। চেক করে দেখো, মনে করো এটা এরকম একটা কাহিনী আছে, ঠিক আছে? এখন এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আছে, তো কোনো প্রভাবক ইউজ করা হয় নাই। এরপরে এটা এরকম দিচ্ছি আমি, এরপরে মনে করো এটা এইরকম দিচ্ছি আমি। তাহলে তাহলে এই জায়গাটাকে বলতাম আমরা সক্রিয়ণ শক্তি, মনে আছে কারো? এই পুরো অংশটাকে কি বলতাম? সক্রিয়ণ শক্তি। এবার এইখানে দেখতে পাচ্ছি সক্রিয়ণ শক্তি কমে গেছে, কমে গেছে। কি কারণে সক্রিয়ণ শক্তি কমে গেছে? এখানে কি ব্যবহার করা হয়েছে? সক্রিয়ণ শক্তি কমে গেছে কেন? কারণ এখানে ধনাত্মক প্রভাবক ইউজ করা হয়েছে। এখানে আমি পজিটিভ প্রভাবক ইউজ করছি, প্রভাবক ইউজ করছি, পজিটিভ প্রভাবক ইউজ করছি বিধায় ই এর মানটা কমে গেছে, ই এর মানটা কমে গেছে ধনাত্মক প্রভাবক ইউজ করার কারণে। কিন্তু এই ছবির দিকে যদি তাকাই তাহলে দেখবো এখানে কিন্তু আমার ই এর মানটা অনেক বেড়ে গেছে, মানে সক্রিয়ণ শক্তির মানটা অনেক বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? যখন আমি ঋণাত্মক প্রভাবক ইউজ করব তখন কিন্তু বিক্রিয়ার হার কমে যায়। যে কথাগুলো আমি সক্রিয়ণ শক্তির এখানে বলছি, এখানে আমি সময় নষ্ট করব না, মানে বলবো না। কথা কি বুঝতে পারছো? নরমালি মাথা রাখবে, খাতা তোমার নোট করা আছে, এখানে আমি সময় নষ্ট না করি। আমাদের আরেক ধরনের প্রভাবক আছে, যে প্রভাবকের নাম দেখো নোট করা আছে, 3 নম্বরে লিখছি আমি। সেটা হচ্ছে অটো বা স্বপ্রভাবক। অনেকে এটাকে মানুষ স্বয়ংক্রিয় প্রভাবকও বলে থাকে। আমাদের হাজার স্যার হয়তো অটো আর স্ব বলছে, অন্যান্য জায়গায় কিন্তু আমরা স্বয়ংক্রিয় শব্দটা পাবো বা অটো ক্যাটালিস্ট শব্দ পাবো। আচ্ছা, এইটা আবার কি জিনিস? একটু আমার দিকে তাকাও। অটো মানে বুঝতেই পারতেছি অটোমেটিক, সে মানে এমন একটা উৎপাদ তৈরি হবে যে উৎপাদটা নিজেই প্রভাবক হিসেবে কাজ করবে। তো এখানে একটা কথা লিখছি বোধহয়, উৎপাদ নিজেই প্রভাবক হিসেবে কাজ করবে, যার কারণে বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে। তো এখানে দেখো তো, এই যে উদাহরণ একটা লিখছি আমি, KMnO4, সালফিউরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। আমরা কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি না? এই বিক্রিয়া করছি, কিভাবে হয়েছে সেখানে আমরা বিস্তারিত পড়ছি, এখানে আর কিছুই বলবো না, সমতাকরণ করেই ফেলছি। একটু দেখো, এর কালার কিন্তু গোলাপি কালার, বিভিন্ন বই পুস্তকে আমরা পড়ছি বা জানি KMnO4 গোলাপি কালার। তো ধীরে ধীরে গোলাপি কালার চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, বিক্রিয়া যদি করবে নষ্ট হবে না, কালার চেঞ্জ হবে না। তো একটা পর্যায়ে দেখবো দ্রুত গতিতে কালার চেঞ্জ হচ্ছে। আবার বলতেছি, একটা পাত্রে আমার KMnO4 আছে, সালফিউরিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড আছে। তো ধীরে ধীরে আমাদের KMnO4 কালার চেঞ্জ হবে, বর্ণ দূর হবে। একটা পর্যায়ে দেখবো, কিছু সময় পর দেখবো দ্রুত গতিতে কালার চেঞ্জ হচ্ছে, মানে দুইটা ঘটনা ঘটতেছে, একবার ধীর গতিতে হচ্ছে, একবার দ্রুত গতিতে হচ্ছে। এটা আবার কেন? তাকাই, এখান থেকে যে MnSO4টা তৈরি হচ্ছে, মানে ম্যাঙ্গানিজ সালফেটটা যে তৈরি হচ্ছে, ম্যাঙ্গানিজ সালফেট থেকে Mn2+ পাচ্ছি কিন্তু আমি। Mn2+ উৎপন্ন হওয়ার সাথে সাথেই নাকি KMnO4 এর গোলাপি কালার দ্রুত চেঞ্জ হচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত MnSO4 তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে সে কালার চেঞ্জ করবে, আর যখনই উৎপাদ ওইটা তৈরি হবে তখনই সাথে সাথে এর কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, বর্ণ পরিবর্তন হবে। তাই MnSO4 এর যে Mn2+টা আছে না এখানে, এই জিনিসটাকে মানুষ বলে ম্যাঙ্গানাস আয়ন, এবং এটাকে মানুষ অটো বা স্বপ্রভাবক বলে। তার কথা তো ঠিকই আছে, উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে তাহলে সেটাকে মানুষ বলে অটো বা স্বয়ংক্রিয় প্রভাবক। সংজ্ঞা তোমাকে বানাইতে হবে, বই পুস্তকে হয়তো সংজ্ঞা টঙ্গা আছে, পড়তে হবে তোমাকেই। তাহলে এই বাংলা কথাটা কি বুঝতে পারছো? বাংলা কথাটা পারছো? আর এই বিক্রিয়া 9 ওই ইয়াতে আছে, আমাদের পরিমাণগত রসায়নে আছে। তো 1 নম্বর উদাহরণটা আমরা VVVVVVI দিব, 2 নাম্বারটাকে দিব না, 1 নাম্বারটা দেব। তারপর আমরা 2 নাম্বারটা লিখছি, দেখো হাজার স্যারের বইয়ে নাই। তো এখানে চেক করো, ইথাইল ইথানোয়েট, তুমি জানো ইথাইল ইথানোয়েট, পানি দিছি আমি, পানি দেওয়ার পরে ইথানল হচ্ছে আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে।
এইখানে যখন অ্যাসিড উৎপন্ন হবে H+ হবে না রে, H+ উৎপন্ন হলেই নাকি বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়। H+ উৎপন্ন হলেই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এখানে এই উদাহরণে H+টাকে আমরা বলবো অটো বা বা স্বয়ংক্রিয় প্রভাবক। তাহলে সব কথার একটাই কথা, উৎপাদ নিজেই প্রভাবক হিসেবে কাজ করবে, অটো বা স্বপ্রভাবকের এখানে এনাফ। আমরা আবিষ্ট প্রভাবকে চলে আসলাম, যেটাকে মানুষ ইংরেজিতে ইনডিউসড ক্যাটালিস্ট বলে থাকে। তো এই জিনিসটা কি আমরা উদাহরণ না দেখলে কিন্তু বুঝতে পারবো না। যেমন Na2SO3 নাম কি? সোডিয়াম সালফাইড। এই লকটার সাথে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া দেব, জারিত হবে, এটাই স্বাভাবিক। জারিত হয়ে যে ঘটনাটা ঘটবে, Na2SO4 তৈরি হবে, সোডিয়াম সালফেটে কনভার্ট হবে। সমতা আমি করিনি অবশ্য, সমতা করলে হয়তো বা এখানে 2 দিতে হবে, আর 3 3 6 7 8, এখানে হয়তো 2 দিতে হবে। দেখো তো সমতা ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখনো আবিষ্ট প্রভাবক কি কিচ্ছু বলি নাই, বলছে না, আমি জাস্ট আলোচনা করতেছি। এরপরে দেখো Na3ASO3, অদ্ভুত নাম, সোডিয়াম আর্সেনাইড, হস্যইট সোডিয়াম আর্সেনাইড। আমি একটু বাংলায় লিখি, সোডিয়াম আর্সেনাইড, সোডিয়াম আর্সেনাইড। এই লোকটাকে যখন আমি অক্সিজেন দিয়ে জারণ করাবো, দেখবো যে ঘটনা কিছুই ঘটতেছে না, নো রিঅ্যাকশন, মানে বিক্রিয়া করতেছে না, করতেছেই না, এমন হয়ে গেল না। কিন্তু আমি যদি এটাকে আবার কপি করলাম এই পাশের নিচে, Na3ASO3 দিলাম অক্সিজেন, আমি তো জানি বিক্রিয়া করবে না, করবে নাকি? না। আমি এবার করি লাল কলম, আমি এবার সোডিয়াম সালফাইডটাকে এখানে যোগ করার চেষ্টা করব, দেখি কি হয়। Na2SO3 যখন যোগ করবো এর সাথে, মানে নরমালি তো এরা দুজন বিক্রিয়া করতেছে না, এবার ওদের সাথে থার্ড তৃতীয় পক্ষকে নিয়ে আসলাম, দেখি এবার কি হয়। ও বিক্রিয়া করা শুরু করলো, আজব কাহিনী, Na2SO4 বিক্রিয়া করা শুরু করলো, এবং এটা হইলো Na3ASO4, কেমন কথা? তাহলে আমরা একটু গবেষণা করি, তাকাও, সবাই তাকাই। এই লোকটা জারিত হয়েছে, ঠিক কিনা বলো তো? জারিত হয়েছে, জারিত হয়ে, এই লোকটা জারিত হয়ে এটা হয়েছে এমসিকিউ। তারপরে এই লোকটাও জারিত হয়েছে, এই লোকটাও জারিত হয়েছে, জারিত হয়ে সোডিয়াম আর্সেনেট। আচ্ছা, আমি কি লিখে দেইনি বোধহয়, বাংলা লিখি, সোডিয়াম আর্সেনেট। পার্থক্য দেখো, আর্সেনেট, তার পার্থক্য দেখো, নাইট নেট, 4 নেট, 3 নাইট। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম, এই লোকের সহযোগিতায় এ জারিত হয়েছে, এটা তোমাকে স্বীকার করতেই হবে। এই লোকটাকে বলবো আমি আবিষ্ট প্রভাবক। তাহলে এখানে আমি নোট করে দিই যে Na2SO3 এর কারণেই Na3ASO3 জারিত হয়েছে, তাই Na2SO3 আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক। টপিকটা কিন্তু লিখে দিছি আমি, কিসের জন্য পড়তে হবে? খ নাম্বারের জন্য পড়তে হবে। খ নাম্বারের জন্য পড়তে গেলে বিক্রিয়া দিয়ে স্যারকে বুঝাইতে হবে, আর এই বিক্রিয়ার বাইরে যতই বাংলা কথা লিখো কোনো লাভই নেই। আমরা এখন ভৌত অবস্থার উপর ভিত্তি করে যে প্রভাবককে দুইটা অংশে ভাগ করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। মূলত দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। এটা আবার কেমন কথা? হোমোজেনাস আর হেটারোজেনাস আর কি। তো এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যে আমাদের নরমালি বিক্রিয়ক থাকে, প্রভাবক থাকে, উৎপাদ থাকে। এই তিনটার মধ্যে কোনো একটা যদি দশাটা মানে অবস্থানটা ভিন্ন ভিন্ন হয়, মানে তার যে লিকুইড বা সলিড বা যা হয় আর কি, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসমসত্ব। আর যদি তোমার সেম থাকে তাহলে বলবো সমসত্ব বলবো। অবশ্যই কোনো না কোনো একটা ভিন্ন হলেই অসমসত্ব বলবো আমি। তো এখানে দেখতেই পাচ্ছি সমসত্বের ইংলিশ নাম লিখছি আমি হোমোজেনাস, এবং এখানে বলছি আমি বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদের ভৌত দশাগুলো কি থাকবে? একই রকম থাকবে। কি বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদ তিনটাই। অনেকে যেটা কাজ করে, অল্প যারা পড়ে তারা উৎপাদ আর বিক্রিয়ক চেক করে, প্রভাবক চেকই করে না। দেখো, এই দেখো তোরে এখানে
মনে করো গ্যাসীয়, সবগুলো দুইটাই, ওই পাশেও গ্যাসীয়, মানুষ মনে করো সমসত্ব, কিন্তু ও তাকাই নাই এখানে কি আছে, তাহলে প্রভাবকটার দিকেও আমাকে তাকাতে হবে। তো এক নাম্বারটা দেখো, SO2 থেকে O2, মানে SO2 এবং O2 মিলে এটা তৈরি হচ্ছে, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, অক্সিজেনও গ্যাসীয়, সবগুলোই গ্যাসীয়, সুতরাং সমসত্ব। অনুরূপভাবে এই যে RCRR স্টারটা, এখানে একটা কথা বলি, এখানে ভুল মানে ভুল বোঝাবুঝি হতে পারে। আমাদের বিভিন্ন বইয়ে হয়তো অ্যাকোয়াস থাকতে পারে অথবা লিকুইড থাকতে পারে, ওইটাকে তুমি একই রকম মনে করে কাজ করবা যখন কোশ্চেন সলভ করতে যাবা। জি, একই রকম থাকতে পারে, কিছু কিছু জায়গায় এখানে একইও পাবা, অ্যাকোয়াস পাবা, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি একই মনে করে কাজ করতে যাবা। কিন্তু যদিও বা আমরা একটু 19-20 পার্থক্যতা আছে, অ্যাকোয়াস জলীয় আর লিকুইড তো পুরোপুরি তরল। তো যা হোক, তুমি মনে রাখবা যে লিকুইড অথবা অ্যাকোয়াস যেটাই থাক না কেন, সবগুলোকে আমরা এক মনে করে কাজ করব। দেখো এখানে এটা আমি লিকুইড দেখাইছি, C12H22O11 সুক্রোজটা নাকি, তারপর এটাকে লিকুইড দেখাইছি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমি অ্যাকোয়াস দেখাইছি। তাহলে মানুষ মনে করবো এটা বোধহয় অসমসত্ব, কিন্তু না, এটা কিন্তু সমসত্ব। আমরা এই টপিকগুলোর ক্ষেত্রে লিকুইড আর অ্যাকোয়াসকে একই রকম মনে করে কাজ করব, কিন্তু তাহলে ভুল হতে পারে। যদিও বা আমাদের কাজে খালি আমাদের সাধারণত এক নাম্বারটাই বেশি কাজে লাগে, এক নাম্বারটাই বেশি কাজে লাগে, খুবই কাজে লাগবে কিন্তু। তারপর আমরা 2 নাম্বারটা মনে রাখবো যে এখানে তোমার এস্টার থেকে এস্টার কার্বন বিশ্লেষণ করলে অ্যাসিড হয় আর তোমার অ্যালকোহল হয়। তো এই বিক্রিয়াগুলো তুমি জৈব রসায়নে পাবা, অবশ্যই পাবা, যে কোর্সও বলতে পারবে। এবং এখানে H+ অ্যাকোয়াস দেখাইছি আমি। 3 নাম্বারটা তো বলেই দিলাম যে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে, এটা কিন্তু গ্লুকোজ মনে করো, গ্লুকোজ, এটা মনে করো ফ্রুক্টোজ মনে করো। এবার অসমসত্ব চলে আসো, বা হেটারোজেনাস যেটাকে বলে, এখানে ওইটা বিপরীত হবে, কিন্তু ওটা ভিন্ন দশা হবে নাকি, ভিন্ন দশা হবে, বিক্রিয়ক প্রভাবক বা উৎপাদের ভিন্ন দশা থাকবে। তো এটা আবার কেমন কথা। এবং আরেকটা কথা, শিল্প ক্ষেত্রে কিন্তু এটাই বেশি ইউজ করা হয়, অসমসত্বটাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের কিন্তু যদি বলো সমসত্ব প্রভাব, সমসত্ব কি প্রভাবন এর উদাহরণ কোনটি, তাহলে কিন্তু এগুলো হবে সমসত্ব প্রভাবক, প্রভাবনের উদাহরণ এগুলা, আর প্রভাবক কিন্তু এই যেগুলা, যেগুলো আছে আর কি। এরপরে অসমসত্ব দেখো, 1 নাম্বার N2+3H2 থেকে NH2NH3 তৈরি হচ্ছে, এখানে তোমার আয়রন প্রভাবক থাকে, এটা তো সলিড, তাই আমরা এটাকে অসমসত্ব বলতেছি। আর আমাদের এখানে পাশে একটু লিখে রাখা উচিত, সবাইরই উচিত, সেটা হচ্ছে হেবার। বলো তো কি নাম রে পদ্ধতির নাম? হেবার প্রণালী বা হেবার বশ প্রণালী, হেবার প্রণালী দিলাম, সমস্যা নেই, বা হেবার বশ প্রণালী, দুটাই বলা যায়। এরপরে 2 নাম্বারটা দেখো, SO2O2 বিক্রিয়া করে SO3 হচ্ছে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের উপস্থিতিতে, এবং এগুলো হচ্ছে সলিড, এই বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে গ্যাসীয়। তো একটা বিক্রিয়ক তোমার প্রভাবক তো সলিড, তাই এটাকে আমি জীবন সমসত্ব বলবো না, অসমসত্বই বলবো। এবং এটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। কোন পদ্ধতি? স্পর্শ পদ্ধতি। 9-10 অধ্যায়ে ছিল স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, হ্যাঁ এগুলো ছিল না। তো আমাদের এটা দরকার হয় না, আমাদের প্রভাবকটা দরকার। এরপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার তোমার পরেই আসছি, ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি নিকেলের উপস্থিতিতে, তাহলে আমাদের ইথেন হবে। তো আমরা যদি একাধিক ঘাটাঘাটি করি, নিকেল তো সবাই ব্যবহার করছে, ঠিক আছে, কেউ কেউ আবার প্লাটিনামও ব্যবহার করছে, তবে নিকেলটা বেশি ইউজ হয়। তো নিকেল বলি আর প্লাটিনাম বলি, এরা কিন্তু সলিড, এরা কিন্তু গ্যাসীয়, এরাও গ্যাসীয়, তাই এটাকেও আমি ইয়াতে রাখবো, অসমসত্বের জায়গায় কিন্তু রাখবো। এরপরে দেখো 4 নাম্বার 2H2O2, মানে হাইড্রোজেন পারঅক্সাইড লিকুইড, এর থেকে পানি তৈরি হচ্ছে লিকুইড, অক্সিজেন তো গ্যাসীয়। তাহলে এখানে কারোর সাথে মিল নাই তো, সেম দশা নাই তো, এখানে আবার প্লাটিনাম সলিড, তো এটাকে আমি অসমসত্ব বলতেই পারি। প্রশ্ন হচ্ছে কাজে লাগবে কোনগুলো? কাজে লাগবে প্রথম দুইটা VI, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা এখন প্রভাবকের কার্যকারিতার উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করে দেয় সেটা নিয়ে কাজ করব। মূলত 2টা ভাগে ভাগ করে দেয় প্রভাবককে, সেটা হচ্ছে প্রভাবক সহায়ক, আর একটা হচ্ছে তোমার কি প্রভাবক বিষ। আমরা আলোচনা করি, একটু পরে যাচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। প্রথমেই বলে নি প্রভাবক সহায়ক কি। সহায়কটা যদি আমরা বাংলাটা যদি অর্থটা বুঝি, সহায়ক অন্যকে হেল্প করা, সহযোগিতা করা। তাহলে প্রধান যে প্রভাবক থাকবে তাকে সহযোগিতা করার জন্য যে সকল প্রভাবক থাকে তাদেরকেই বলবো আমরা প্রভাবক সহায়ক। ড্রাইভারকে হেল্প করে কিন্তু কন্ডাক্টর থেকে শুরু করে যারা আছে হেল্পারটা আছে না, ওরা হচ্ছে প্রভাবক সহায়ক। অনুরূপ ভাবে আমাদের যে একটা বিক্রিয়া আছে, খুব পরিচিত বিক্রিয়া, 9-10 পড়ছি আমরা, N2+3H2 থেকে 2NH3 পড়ছি কিনা। এখানে প্রভাবক কাকে লাগে?
এফি আয়রনকে লাগে, তাই না? সুন্দর বিক্রিয়া হচ্ছে। এখন এর তেজটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তো বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে, হারটা বৃদ্ধি পাচ্ছে। এর তেজ, এর গতি বাড়ানোর জন্য, এই প্রভাবকটার কার্যক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে মলিবডেনাম ইউজ করি বা অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ করি অথবা তোমার ক্ষার ধাতুর অক্সাইড যোগ করি, ক্ষার ধাতুর অক্সাইড যে যেটা বলে আর কি, ক্ষার ধাতুর অক্সাইড, দেখো তো ক্ষার ধাতুর অক্সাইড কিনা অ্যালুমিনিয়াম অক্সাইডটা ক্ষার ধাতুর অক্সাইড না, এগুলা ইউজ করলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। কারণ কি, স্যারকে বুঝাবো আমরা ভাইবা বোর্ডে, স্যার এই জিনিসগুলো এই আয়রনের কাজটাকে বাড়াই দিচ্ছে, এর প্রভাবন ক্ষমতাটাকে কি করতেছে, বৃদ্ধি করে দিচ্ছে। তাই স্যার আমরা বলবো যে এই অংশগুলোকে আমরা বলবো, এই অংশগুলোকে বলবো কি, প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক এগুলো বলবো আমরা, প্রভাবক সহায়ক এই জিনিসগুলোকে। আশা করি বুঝতে পারছি, বুঝতে পারি নাই? টিচার কোনটি প্রভাবক সহায়ক এই বিক্রিয়ার জন্য, মানে এই বিক্রিয়াটা কাজে লাগে অবশ্য, হ্যাঁ এই কারণে আমি VVI দিলাম। দ্বিতীয় বিক্রিয়া কাজে লাগে না, আগাম বলে দিলাম। এই অধ্যায়ে জৈব রসায়নে কাজে লাগবে অবশ্য। দেখো এই CO এবং H2 এটাকে মানুষ বলে ওয়াটার গ্যাস, এমসিকে মাথা রাখতে পারো, এটাকে কি বলে, ওয়াটার গ্যাস। আমি লিখে দিই ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস। এটা জৈব রসায়নে পাবা, কোথায় পাবা, অ্যালকোহলে পাবা, জৈব রসায়নের অ্যালকোহল, এই মনে আছে না, ওয়াটার গ্যাস। এখানে যদি অতিরিক্ত আরো হাইড্রোজেন যোগ করি তাহলে কিন্তু আমাদের মিথানল তৈরি হবে, মানে এক কার্বনের অ্যালকোহল তৈরি হবে। এখন এই অ্যালকোহলটাকে, মিথানলটাকে যদি আমি তাড়াতাড়ি বা করতে চাই, তাড়াতাড়ি উৎপন্ন করতে চাই, তাহলে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে এখানে আমি জিঙ্ক অক্সাইড নিতে পারি, Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড নিতে পারি। পাশাপাশি তুমি এখানে তাপমাত্রা দাও, সমস্যা নাই, 200 ATM দাও, কোনো অসুবিধা নাই। তাহলে এই জিনিসগুলোকেও আমরা বলতে পারি প্রভাবক সহায়ক। আচ্ছা এখানে আমি মার্কটা ভুলে গেছে, এইটা এই যে এই জিঙ্ক অক্সাইডটাকে তোমার সহযোগিতা করে ক্রোমিয়াম অক্সাইড, এই কারণে আমাদের এই জিনিসটাকে বলবো আমি প্রভাবক সহায়ক বলতে পারি। তো আমরা 1 নাম্বারটা অবশ্যই মনে রাখবো, 2 নাম্বারটা নরমালি মনে রাখবো, এই আর কি 1 নাম্বারটা বেশি করে গুরুত্ব দিব। আমরা এখন প্রভাবক বীজ নিয়ে কথাবার্তা বলবো, যেটাকে মানুষ ইংরেজিতে ক্যাটালিস্ট পয়জন বলে। আমরা অলরেডি প্রভাবক সহায়ক দেখে আসলাম যে মেইন প্রভাবককে হেল্প করতেছিল, আর এখানে উল্টা কথা বলবো, মেইন প্রভাবককে হেল্প করবে না, বরং তার প্রভাবন ক্ষমতাটাকে কমাই দিবে। প্রভাবক সহায়কের উল্টো বলতে পারি আমরা, কিছুটা আমরা বলতে পারি প্রভাবক সহায়কের ঠিক উল্টো, ঠিক উল্টো বুঝে নিতে হবে। ঠিক উল্টো বলতে কি বুঝাচ্ছি, ও যেমন মেইন প্রভাবকে সহযোগিতা করছিল, এবার মেইন প্রভাবকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে, কাবাডি খেলার মতো টেনে ধরবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এটা বাংলা কথা, যে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে দিবে অথবা একেবারেই বন্ধ করে দিতে পারে এমন একটা জিনিস। তো তোমার এখানে কিছু উদাহরণ লিখছি আমি, এই উদাহরণগুলো খুবই কাজে লাগবে। ধুলাবালি, সালফারের গুঁড়া, আর্সেনিক অক্সাইড, অ্যান্টিমনি অক্সাইড, তারপর তোমার H2S, এই উদাহরণগুলো একটু VVI দিলাম, তুমি মুখস্থ করার চেষ্টা করবা, এমসিকিউ তে প্রচুর কাজে লাগে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতেই পারি যে 2SO2 এবং O2 বিক্রিয়া করে আমাদের এটা তৈরি হচ্ছে, হ্যাঁ S2SO3 তৈরি হচ্ছে। আমি যদি এখানে AS2O3 এখানে লিখি, আমি AS2O3 যদি ইউজ করি তাহলে এর প্রভাবন ক্ষমতাটাকে হ্রাস করে দেয়। তাহলে আমি একটু ভালো করে লিখে দেই, AS2O3 কমা দিলাম, প্লাটিনাম এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে দেয়, মাথা রাখতে হবে। আবার 2 নম্বর উদাহরণটা যদি চেক করি, যে আয়রন নিলে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি এইটা নিই H2S, এটা একটা প্রভাবক বিষ না, আমরা দেখে আসলাম না, এইটাও সেম কাহিনী। এটা কি করে রে, H2S টা কি করে, H2S টা Fe এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে দেয়, প্রভাবন ক্ষমতা কমায় দেয়। ওকে, আমাদের এগুলো কিন্তু প্রচুর কাজে লাগে এবং এগুলো আমাদের মনে রাখতেই হয় এবং মনে রাখতেই হবে। আমরা এখন এক্সট্রা ইনফরমেশন জানবো 4টা। টাইটানিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইইথাইল, এই দুটার মিশ্রণকে জিগলার নাট্টা, বাংলায় জিগলার নাট্টা শব্দ থাকবে অথবা ইংলিশেও থাকতে পারে। জিগলার নাট্টা প্রভাবক নিচের কোনটি, এই দুটার মিশ্রণ, এমসিকিউ। 2 নাম্বার,
মার্জারিন আবার কি? মার্জারিন একটা কলয়েড টাইপের পদার্থ, আমরা পঞ্চম অধ্যায়ে যখন পড়বো তখন বুঝবো। আপাতত নরমালি মুখস্থ রাখাটাই আমাদের জন্য ভালো, যে নিকেল প্রভাবক ইউজ করা হয় মার্জারিন তৈরিতে। এরপরে ভোজ্য তৈলের হাইড্রোজেনেশনে কোন প্রভাবক ইউজ করা হয়? নিকেল চূর্ণ ইউজ করা হয়। এগুলো কিন্তু মুখস্থ পাঠ দিচ্ছি আমি কয়েকটা। এরপরে 4 নাম্বার, অসম্পৃক্ত তেলের মধ্যে হাইড্রোজেন চালনা করা হয় কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এর ফলেই কিন্তু মূলত হাইড্রোজেনেশন ঘটে থাকে এবং এভাবে কৃত্রিম ঘি প্রস্তুত করা হয়। মূলত এতগুলো নাম মনে রাখতে চাইলে, কৃত্রিম ঘি প্রস্তুত করার জন্য অসম্পৃক্ত তেল থেকে কৃত্রিম ঘি প্রস্তুত করার জন্য কোন প্রভাবক ইউজ করা হয়? নিকেল প্রভাবক। এই 4টা মুখস্থ জিনিস একটু মুখস্থ করেই রাখবা, মূলত এটা পরামর্শ থাকলো। আমরা এখন প্রভাবনের ক্রিয়া কৌশলে চলে আসলাম। তো এই ক্রিয়া কৌশলটা মূলত 2টা মাধ্যমে হয়ে থাকে, একটা অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে আর একটা অধিশোষণের মাধ্যমে। ঠিক আছে, তো অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটা কিন্তু সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল হয়। কার মাধ্যমে হয়? অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে। আর যেটা অসমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল সেটা কিন্তু অধিশোষণের মাধ্যমে হয়। এটা কিন্তু আমাদের কাজে লাগে না, কাজে লাগে কিন্তু ওইটা। তাই আমরা এটাকে ভি 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 আই দিয়ে দিব, মানে সৃজনশীলে আসে কিন্তু 1 নাম্বারটা। তবে আমরা 1 তো করবো, ওই পাশাপাশি 2ও করবো, কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না। তো প্রথমে আমরা তাহলে 1 নাম্বারে যাচ্ছি, অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, যেটা সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল। তো সমসত্ব মানে আমরা জানি তিনটাই সেম দশায় থাকবে। দেখো, বিক্রিয়ক গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়। এখন এটা 2টা ধাপে কিন্তু কমপ্লিট হয়। আগাম বলে দিচ্ছি একটু, 2টা ধাপে কমপ্লিট হয়। প্রথম ধাপে যেটা হবে, প্রভাবক যে কোনো একটা বিক্রিয়কের সাথে যুক্ত হবে। তো এই উদাহরণে মূলত অক্সিজেনের সাথে যুক্ত হয়। এগুলো কথা কিন্তু বাংলা আমি বললাম না, তুমি কিন্তু বুঝে নিতে হবে। তাহলে প্রথম ধাপে কি হবে? প্রভাবক যে কোনো একটা বিক্রিয়কের সাথে যুক্ত হবে। তবে এই উদাহরণে আমাদের O2 এর সাথে যুক্ত হয়। দেখো, আমাদের তো সমসত্বের অনেক উদাহরণ থাকতে পারে না, সবগুলোতে ক্রিয়া কৌশল সবগুলোই করা তো সম্ভব না। আমাদের যেটা পরীক্ষা আছে সেটা কিন্তু আমরা করাচ্ছি, এটা কিন্তু আসবে। তাহলে NO এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। প্রথমে যুক্ত হওয়ার পরে আমাদের NO কি তৈরি করবে? রে NO2 তৈরি করবে। সমতা যদি করতে চাও তাহলে করো, এখানে 2 বোঝা নাকি, আর এখানে 2। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে ধাপ 2, এখানে একটা কথা বলা ভালো, এই যৌগটা অন্তর্বর্তী যৌগ বলে মানুষ। অন্তর্বর্তী বললা না, মধ্যবর্তী বলতে পারো। অন্তর্বর্তী যৌগ বলে, অন্তর্বর্তী যৌগ। ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা হেডলাইন দিছি, তো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কিন্তু এই ক্রিয়া কৌশলটা হয়। মানে অন্তর্বর্তী কেন বলা হচ্ছে, এটা একটু পরে ফিনিশ হয়ে যাবে তাই বলতেছে। এবার এই NO2টা এর সাথে যুক্ত হবে নাকি, এর সাথে যুক্ত হবে। তাহলে NO2 SO2 এর সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে মানে যে বিক্রিয়াটা বাকি থাকবে আর কি, এর সাথে মানে কি, একটা বিক্রিয়া তো আউট হয়ে কাজ করলোই, আর একটা বিক্রিয়া পরে আছে না, ওর সাথে যুক্ত হবে। এই উদাহরণে যুক্ত হওয়ার পরে আমাদের তৈরি হবে SO3 তৈরি হবে, পাশাপাশি আমাদের NO তৈরি হবে। এরপরে যে কাজটা করতে হবে, এখানে প্রত্যেককেই 2 করে গুণ করতে হবে। প্রত্যেককে 2 করে গুণ করতে হবে। আর 2 করে গুণ করব কেন, সেটা হচ্ছে আমাদের প্রভাবকগুলোকে কাটাকাটি করতে হবে। প্রভাবক তো বিক্রিয়ায় উপস্থিত থাকলেও সেটা বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এই কারণে আমি 2 গুণ করছি। এরপর 2NO2 2NO2 2SO2, আর ওই পাশে হচ্ছে 2NO2 2SO3 আর হচ্ছে 2NO। এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই 2টাকে বাদ দিতে পারি, দুইটাকে যদি বাদ দেই তাহলে এটাকেও বাদ দিতে পারি। আমি দেখো চেক করে বাদ দিতে পারি। তাহলে থাকলো কে এই পাশে, দেখি। তাহলে থাকলো এই পাশে যেটা, সেটা হচ্ছে 2SO2 আর হচ্ছে O2, আর ওই পাশে থাকলো কে 2SO3। এই তো এটা থাকলো। তো এখানে কেউ চাইলে নিট বিক্রিয়া লিখতে পারে। নিট বিক্রিয়া মানে যা পাইলাম আর কি, এই পাশে সব পুরোপুরি লিখে দিছি আমি, এই কারণে নিট বিক্রিয়া বলতে পারো। কেউ যদি মনে করে এরপরে আমি এখানে NOটা লিখে দিব, লিখতে পারো। এখানে আমি NO দিয়ে G দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই টাইপের প্রশ্ন আসবে কোথায়? সৃজনশীলে আসবে। সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, তখন আমাকে এই উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। আগে ভাগে প্র্যাকটিস থাকলে জিনিসটা সুবিধা হবে। তুমি কেটে দিবে না, তুমি হয়তো তুমি এরপরে এই লাইনটাই লিখবা, ছাত্র বুঝে নিবে। কেটে দেওয়া তো খারাপ দেখা যায়, ওইটা বোধহয় বলেছি। আমরা এখন অধিশোষণের মাধ্যমে প্রভাবন যে টপিকটা পড়ে আসলাম, সেটা কিন্তু এখন ক্রিয়া কৌশল দেখবো। এবং সেটা কার জন্য বলছিলাম আমি, অধিশোষণটা
অসম শর্তের ক্ষেত্রে বলছিলাম মোটামুটি কয়টা ধাপ লাগে, 4টা ধাপ, এইটুকু পড়লেই এমসিকিউর জন্য এনাফ। এখন আমরা বিস্তারিত পড়বো। তো প্রথমে বলে নিই অধিশোষণ জিনিসটা কি। কোন কঠিন পৃষ্ঠতলে, মনে করো এটা একটা প্লাটিনাম, এটা একটা প্লাটিনাম, হ্যাঁ এটা প্লাটিনাম। তো এই কঠিন পৃষ্ঠতলে কোনো গ্যাসীয় হতে পারে বা লিকুইড হতে পারে, এগুলো যে আটকে থাকে, আটকে থাকাটাকে মানুষ অধিশোষণ বলে। তাহলে কোন কঠিন পৃষ্ঠতলে গ্যাসীয় বা লিকুইড পদার্থ আটকে থাকাটাই হচ্ছে অধিশোষণ। এইটুকু খালি মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি কি বললাম, 4টি ধাপে সম্পন্ন হয়। আমরা আগে ছবির দিকে তাকাবো, তারপর আমরা বাংলা কথা দেখব। এবং এটা আমি দিলাম 1 নাম্বার, এটা দিলাম ধাপ 2, এটা দিলাম আমি 3, আর এটা দিলাম আমি 4। প্রথমে দেখি, মনে করো আমাদের বিক্রিয়ক এবি আছে, এবি বিক্রিয়ক মানে A2 লিখছি বোধহয়, দেখো A2 B2, তারপরে তোমার তৈরি হচ্ছে 2AB। এখানে ক্যাট এম মানে ক্যাটালিস্ট মেটাল, ক্যাটালিস্ট মেটাল। তাহলে ধরে নাও এখানে মেটাল মানে প্লাটিনামের এগুলা পৃষ্ঠতলটা। তো এখানে যে প্রথমে ঘটনাটা ঘটে, এটা দেখো প্রভাবকের পৃষ্ঠ এখানেও হবে বাংলা কথায়, এখানেও হবে, এইখানেও হবে, সবগুলো লেখার কি দরকার আছে? আর বুঝে নিবে যে খাতা কাটবে। ওকে, প্রথমে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়ক গুলো আসে বসবে। দেখো এখানে বসে গেছে কিন্তু, তাহলে এইগুলো, এই এ এবং বি গুলোকে বলতেছি আমরা বিক্রিয়ক বলতেছি। চেক করো, এ ও বি প্রভাবকের পৃষ্ঠতলে আঘাত করে, আঘাত করে আটকে থাকে, থাকতেই পারে যেহেতু অধিশোষণের মাধ্যমে হয়। দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা বা আংশিক রাসায়নিক ভাবে অধিশোষিত হয়ে বিক্রিয়ক অণুসমূহ প্রভাবকের গায়ে আটকে থাকে। এত কঠিন করার দরকার কি? তুমি তোমার ভাষায় বলবা। প্রথম স্টেপ, বিক্রিয়ক গুলো প্রভাবকের পৃষ্ঠতলে অধিশোষণের মাধ্যমে আটকে থাকে। কেন? তোমার ভাষায়, বাংলা ভাষায়, দরকার নেই ওদের ভাষা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার যে ঘটনাটা ঘটবে, এই এ এবং বি একটা পর্যায়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করবে, মারামারি করে আটকে যাবে। আটকে যায়, দেখো কেমন চেহারা হয়েছে, ও স্থায়ী জটিল অবস্থা। তো দেখো বাংলা ভাষায়, এ ধাপে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়ক অণুসমূহ নিজেদের মধ্যে সক্রিয়িত, শব্দ না দিতে তো কোনো অসুবিধা নাই, তুমি খালি জটিল যৌগ বলবা। অর্থাৎ দ্বিতীয় স্টেপে তাহলে কি হচ্ছে, জটিল যৌগ তৈরি হচ্ছে। তাহলে আমাদের ভাষায় বলবো, প্রথম স্টেপ পৃষ্ঠতলে আটকে থাকতেছে অধিশোষণের মাধ্যমে, দ্বিতীয় স্টেপ জটিল যৌগ তৈরি হচ্ছে, জটিল যৌগ তৈরি হচ্ছে অস্থায়ী ভাবে। কেন অস্থায়ী? একটু পরে জিনিস হয়ে যাবে। একটা পর্যায়ে দেখো ধাপ 3-তে এ ধাপে জটিল যৌগগুলো বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি করবে। তাহলে এখানে যে যেটা ধরে, এ বি ধরছে, সিডি তৈরি হয়েছে, এক্স ওয়াই ধরছে, এম এন তৈরি হয়েছে, যে যেভাবে ধরবে। তাহলে আমি এখানে বিক্রিয়ক ধরছি এ বি, উৎপাদ ধরছি সিডি। তাহলে তৃতীয় স্টেপে কি হয়েছে দেখো, তৃতীয় স্টেপে উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদ আসলেই তৈরি হয়েছে সি এবং ডি, এবং এখনো কিন্তু অধিশোষিত অবস্থায় যুক্ত হয়ে আছে। 4 নম্বর ধাপে কি হবে? 4 নম্বর ধাপে যেটা হবে, সর্বশেষ ধাপে উৎপাদ অণুসমূহ প্রভাবকের পৃষ্ঠতল থেকে সেপারেট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আর এই লাইনগুলো আর এখানে নাই, দাগটা কিন্তু এখানে আর নাই, সেপারেট হয়ে গেছে। এই ছবিগুলো দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে, তো ব্যাখ্যাটা কাজে খুব একটা লাগে না। আমরা জাস্ট এই 4 ধাপে যে সম্পন্ন হয় এইটুকু শুধু মাথায় রাখার চেষ্টা করব। আমরা এবার প্রভাবকের গুরুত্ব চলে আসলাম। মূলত প্রভাবক কোথায় কোথায় ইউজ করা হয়? 1 নম্বর রাসায়নিক শিল্প, প্রাণ রসায়নে, পরিবেশ রসায়নে, বাণিজ্যিক শিল্পে। এগুলো তো আমরা এমসিকিউর জন্য মনে রাখবোই, এগুলো তো এমসিকিউর জন্য মনে রাখবোই। এই ছকটা একটু তোমাকে নিজ দায়িত্বে দেখতে হবে, ঠিক আছে? এই ছকটা পড়বে, এই ছকটা থেকে এমসিকিউ আসবে। এই হচ্ছে আমাদের প্রভাবকের কাহিনী।